নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচে কোন অবস্থা হবে? সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে, জল উপচে পড়ে যাবে, জলের স্তর আগের মতোই থেকে যাবে, নাকি জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে? সঠিক আনসার হচ্ছে এখানে অপশান সি, জলের স্তর আগের মতো একই অবস্থায় থাকবে। তো যেহেতু জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বরফ গলা জলের উষ্ণতাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই বরফ দ্বারা অপসারিত জলের আয়তন এবং বরফ গলা জলের আয়তনের সমান। তাই বরফ সম্পূর্ণ গলে গেলেও গ্লাসের জলের লেভেলের কোনো পরিবর্তনই হবে না। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? অর্থাৎ কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, অর্থাৎ কোনটি ভৌত পরিবর্তন? জলের জলীয় বাষ্পের রূপান্তর, দুধের দইয়ে রূপান্তর, লোহার মরিচা পড়া, নাকি আমাদের দেহে খাদ্যের হজম? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জলের জলীয় বাষ্পের রূপান্তর হচ্ছে একটি ভৌত পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন নয়। কারণ সেই জলীয় বাষ্পকে আবার আমরা পুনরায় জলে সেই বাষ্পকে জলে পরিণত করতে পারবো। কিন্তু দুধ থেকে যখন দইয়ে রূপান্তরিত হয় তখন কিন্তু আমরা দই থেকে পুনরায় দুধে রূপান্তরিত করতে পারবো না। তাই এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই সেম লোহায় মরিচা পড়া, এটাও হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং আমাদের দেহে যে খাদ্যের হজম হয় এটাও হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নমনীয় অর্থাৎ সহজেই বেঁকানো যায় বা তার তার আকার পরিবর্তন করা যায় সহজেই। তো রূপা, সোনা, কপার, নাকি অ্যালুমিনিয়াম? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সোনা। সোনা হচ্ছে একটি সর্বাধিক নমনীয় ধাতু। নেক্সট প্রশ্ন, যদি বেগ 3 গুণ করা হয় তাহলে ভরবেগ, অপশনগুলির মধ্যে কোনটা সঠিক হবে? যদি বেগ 3 গুণ করা হয়, ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। ভরবেগ 3 গুণ বাড়বে, গতিশক্তি 6 গুণ বাড়বে। 4 গুণ ভরবেগ হবে, গতিশক্তি 2 গুণ হবে। 9 গুণ ভরবেগ হবে, নাকি গতিশক্তি 3 গুণ বেড়ে যাবে? তো এখানে দেখো পোর্শনটা, ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভর এবং বেগ। এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে বেগ। এখন এটা এম ভি হচ্ছে ভরবেগ। তো এখানে কি বলছে? বেগ 3 গুণ করলে, তো বেগকে যদি আমরা 3 গুণ করি, এখানে 3 ভি লিখি, সমান সমান এখানে 3 এম ভি হয়ে যাবে। তাহলে ভরবেগ কত হয়ে যাচ্ছে? 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ এবং অপশন বির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এরপরে দেখো গতিশক্তি। তো গতিশক্তি বলতে আমরা কি বুঝি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর বেগ। এখানে কি বলা হয়েছে? বেগকে যদি 3 গুণ করা হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমরা লিখি হাফ এম, এখন ভি ভি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? 3 গুণ, মানে 3 গুণ বাড়িয়ে দেবো, 3 ভি তার স্কোয়ার। তো 3 ভি তার স্কোয়ার করলে তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এটা হাফ এম ইন্টু থ্রি, থ্রি স্কোয়ার রয়েছে, তাহলে 9 ভি স্কোয়ার। 3 3 9, 9 ভি স্কোয়ার। তাহলে কত গুণ বাড়লো ভরবেগটা? 9 গুণ। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভরবেগ 3 গুণ বাড়বে এবং গতিশক্তি 3 গুণ বেড়ে যাবে যদি বেগকে 3 গুণ করা হয়। নেক্সট প্রশ্ন, সফট ড্রিঙ্কে কি থাকে? অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাকি সাইট্রিক অ্যাসিড? তো সফট ড্রিঙ্কে থাকে, মনে রাখবে, অপশন সি, কার্বনিক অ্যাসিড। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, নরম পানীয়ের মধ্যে কার্বনিক অ্যাসিড থাকে এবং কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিডের উদাহরণ। যখন জল কার্বন ডাই অক্সাইডের সাথে মিশ্রিত হয়
তখন কার্বনিক অ্যাসিড গঠিত হয়। এই বিক্রিয়াটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O অর্থাৎ জল সমান সমান হচ্ছে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে জল মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। পরের প্রশ্ন, যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয় এর শক্তির রূপান্তর কেমন হয়? স্থিতিশক্তি থেকে গতিশক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে স্থিতিশক্তি, গতিশক্তি থেকে স্থিতিশক্তি, নাকি তাপ শক্তি থেকে গতিশক্তি? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন তোমরা তীরটাকে এরকম করে টেনে রাখো তখন সেটা স্থিতিশক্তি থাকে, আর যখন ছেড়ে দাও তখন সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, অ্যাসিড কাচের পাত্রে সংরক্ষণ করা হয় এবং ধাতু পাত্রে করা হয় না, এর কারণ কি? ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করতে পারে তাই, কাচের পাত্র দামি হয় না তাই, কাচের পাত্রে সরাসরি সূর্যালোক পেতে, নাকি কাচের পাত্র সহজে পাওয়া যায় তার জন্য? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করতে পারে তাই ধাতুর পাত্রে অ্যাসিডকে রাখা হয় না, পরিবর্তে কাচের পাত্রে অ্যাসিডকে রাখা হয়। নেক্সট প্রশ্ন, যদি তাপমাত্রা বেড়ে যায় তবে শব্দের গতিবেগ কি হবে? অনন্ত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কমে যাবে, নাকি বেড়ে যাবে? তো যদি তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ গরমকালে হচ্ছে শব্দের গতিবেগ হচ্ছে বেড়ে যায়, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি বা বেগ হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এটা ভালোভাবে মনে রাখবে যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে দ্রুতি 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। বাতাসের আর্দ্রতা বেড়ে গেলেও শব্দের বেগ বেড়ে যায়। মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার ওপর শব্দের গতিবেগ নির্ভর করে। এই পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখবে যে বাতাসে আর্দ্রতা বেড়ে গেলেও শব্দের বেগ বেড়ে যায়, এরপর বাতাসে যদি তাপমাত্রা বাড়ে তাও শব্দের গতিবেগ বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, আমাদের হাতের তালুতে ড্যাশ ধাতুটি গলে যায়? কোন ধাতুটি আমাদের হাতের তালুতে রাখলে গলে যায়? পটাশিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, নাকি ম্যাগনেসিয়াম? তো আমাদের হাতের তালুতে যদি আমরা গ্যালিয়াম ধাতুটিকে রাখি তাহলে সেটা গলে যায়। তো হাতের তালুর ওপর রাখলে গ্যালিয়াম গলে যায় কারণ এটির গলনাঙ্ক খুবই কম এবং হাতের তালুর তাপমাত্রা এটিকে সহজেই গলিয়ে দিতে পারে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে যায় এবং তরল বা বায়বীয় পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় গলনাঙ্ক। নেক্সট প্রশ্ন, 746 ওয়াট নিচের কোনটি নামে পরিচিত? 1 হর্স পাওয়ার, 1 পাস্কাল, 1 জুল, নাকি 1 কিলোওয়াট? তো 746 ওয়াট হচ্ছে সমান সমান হয় 1 হর্স পাওয়ার। তো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রতিবার পরীক্ষায় আসে যে 1 হর্স পাওয়ার, এখানে উল্টোভাবে দেওয়া থাকে যে 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট। তো সেখানে অ্যান্সার হয়ে যাবে 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। নেক্সট প্রশ্ন দেখো, একটি বুলেট একটি রাইফেল থেকে ফায়ার করা হলো। যদি রাইফেলটি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয় তাহলে রাইফেলে গতিশক্তি হবে বুলেটের চেয়ে বেশি, বুলেটের সমান, শূন্য, নাকি বুলেটের চেয়ে কম? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, বুলেটের থেকে কম হবে রাইফেলের গতিশক্তি। নেক্সট প্রশ্ন, থার্মোমিটারে ব্যবহৃত তরল ধাতুটি কি? তো এটা সবাই জানো তোমরা, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, পারদ। পারদ তাহলে কেন ব্যবহার করা হয় থার্মোমিটার, এটার কারণ কি? তো আমরা জেনে নিই। পারদের যে রাসায়নিক সংকেত হচ্ছে মনে রাখবে Hg, এর পারমাণবিক সংখ্যাও মনে রাখবে, এটা হচ্ছে 80। পারদের পারমাণবিক সংখ্যা কত? 80। এটি ঘরের তাপমাত্রায় একটি চকচকে রূপালী তরল ধাতু। থার্মোমিটারে পারদ ব্যবহার করার কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে এর আনুপাতিক প্রসারণ বা সংকোচন। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে ড্যাশ ধাতুটি সবথেকে বেশি পরিমাণে বিদ্যমান? অ্যালুমিনিয়াম, তামা, সীসা, নাকি দস্তা? তো পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে রয়েছে হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের আদর্শ স্থল হচ্ছে, এটা তো সোজা প্রশ্ন সবাই জানো, অপশন সি হয়ে যাবে পাতায়।
তো আলোক বিক্রিয়া এটা মনে রাখবে, সালোকসংশ্লেষের যে আলোক বিক্রিয়া এটা কোথায় ঘটে এবং অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে, খুব ইম্পর্টেন্ট। তো আর সালোকসংশ্লেষের যে আলোক বিক্রিয়া সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে এবং অন্ধকার বিক্রিয়া হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। তো আলোক বিক্রিয়া হয় গ্রানাতে, অন্ধকার বিক্রিয়া হয় স্ট্রোমাতে। এরপরে সক্ষম প্রাণী, অর্থাৎ সালোকসংশ্লেষে সক্ষম কিছু প্রাণী রয়েছে, এগুলোর মধ্যে যেরকম উদাহরণ হচ্ছে ইউগ্লিনা, ক্রাইস্যামিবা ইত্যাদি। এ দুটো ভালোভাবে মনে রাখবে উদাহরণ, যে সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা। নেক্সট প্রশ্ন, কুমিরের শ্বাস অঙ্গ কোনটি? ফুলকা, ফুসফুস, ত্বক নাকি ট্রাকিয়া? তো কুমিরের শ্বাসঅঙ্গ হচ্ছে, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, তো কুমিরের শ্বাসঅঙ্গ হচ্ছে অপশন বি, ফুসফুস। নেক্সটে দেখো, আরও বিভিন্ন কিছু প্রাণীর শ্বাসযন্ত্র সম্পর্কে আমরা জেনে নেই। তো দেখো খুব ইম্পর্টেন্ট এগুলো সব। যেমন চিংড়ি মাছের হচ্ছে লিমিউলাস, লিমিউলাস চিংড়ি মাছ বা লিমিউলাসের বা রাজ কাঁকড়ার শ্বাসঅঙ্গের নাম হচ্ছে কি? বুকগিল, এপিপোডাইট। এবং পতঙ্গ যেরকম আরশোলার হচ্ছে শ্বাসঅঙ্গের নাম হচ্ছে দরজোড়া শ্বাস ছিদ্র বা ট্রাকিয়া। স্তন্যপায়ীদের হচ্ছে ফুসফুস, মাকড়সা এবং কাঁকড়া বিছার হচ্ছে বুকলাং, সরীসৃপদের হচ্ছে ফুসফুস, ব্যাঙাচির হচ্ছে বহিফুলকা। এরপরে পাখিদের শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস, জিওল মাছ যেরকম কই, শিঙি মাছ, এগুলোর শ্বাসঅঙ্গ হচ্ছে ফুলকা এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র। মাছের হচ্ছে ফুলকা, অ্যামিবা, প্যারামেসিয়াম এগুলোর হচ্ছে সংকুচিত গহ্বর শ্বাসঅঙ্গটির দ্বারা এরা শ্বাসকার্য চালায়। এরপরে কেঁচো এবং জোকের হচ্ছে দেহত্বক বা চামড়া শ্বাসঅঙ্গ রূপে কাজ করে। এরপরে স্পঞ্জ বা হাইড্রার হচ্ছে দেহতল শ্বাসঅঙ্গ। সমুদ্র শসার হচ্ছে রেসপিরেটরি ট্রি। শামুক ঝিনুকের হচ্ছে থাকে ফুসফুস, চর্ম বা মুখবিবরে যে গলবিলি ও মিউকাস পর্দা, তার দ্বারাও তারা শ্বাসকার্য সম্পন্ন করে। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ভারতের স্কারভি রোগ হয়? ভিটামিন এ, সি, ডি নাকি ই? সঠিক অ্যান্সার অপশন বি, ভিটামিন সি। এরপরে দেখো, বিভিন্ন ভিটামিনের অভাবে যেসব রোগ হয় তোমরা সব জেনে নিতে পারবে, খুব ইম্পর্ট্যান্ট। তো ভিটামিন এ এর অভাবে হয় হচ্ছে জিরোপথ্যালমিয়া, রাতকানা, তারপরে কেরাটোম্যালেসিয়া। ভালোভাবে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে ভিটামিন বি এ ওয়ানের অভাবে হয় হচ্ছে হৃদযন্ত্রের সমস্যা, স্মৃতিভ্রমের মতো সমস্যা। এরপরে বি টু এর অভাবে হয় বেরিবেরি, গ্লসাইটিস, অ্যাঙ্গুলার কেলাইসিটিস। এরপরে মুখগহ্বরে আলসার। এরপরে ভিটামিন বি থ্রি এর অভাবে হয় পেলেগ্রা। ভিটামিন বি ফাইভ এর অভাবে হয় পায়ে জ্বালাভাব। ভিটামিন বি সিক্স হয় জিভে ঘা, অ্যানিমিয়া। এরপরে ভিটামিন বি সেভেনের অভাবে হয় এন্টেরিস। ভিটামিন বি নাইনের অভাবে হয় মায়ের রক্তাল্পতার সঙ্গে গর্ভস্থ সন্তানের বিকাশ না হওয়া। এরপরে ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় রক্তাল্পতা রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ভিটামিন সি এর অভাবে স্কারভি। ভিটামিন ডি এর অভাবে ছোটদের হয় রিকেট এবং বড়দের হয় অস্টিওম্যালেসিয়া। ভিটামিন বি ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব, হাত পা ঝিনঝিন করা ইত্যাদি। এরপরে ভিটামিন ই এর অভাবে হয় রেটিনা রোগ। এরপরে ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে চায় না, অর্থাৎ রক্ত চঞ্চল ব্যাহত হয়। খুব ইম্পর্টেন্ট এই সকল প্রশ্নগুলো, ভালোভাবে মনে রাখবে। নেক্সট, ধুতুরা গাছের পাতা ও ফলে নিচের কোন উপকারটি পাওয়া যায়? কুইনাইন, রেসারপিন, ডাটুরিন নাকি নিকোটিন? তো ধুতুরা গাছের পাতা এবং ফলের নিচের অংশে পাওয়া যায় হচ্ছে ডাটুরিন, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আরও কিছু উপকার সম্পর্কে আমরা জেনে নিই, ইম্পর্টেন্ট কিছু উপকার কোন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কি কাজে লাগে। তো কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছের ছাল বা বাকল থেকে, এবং এটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। এরপরে রেসারপিন পাওয়া যায় হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে, আর এটা রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। আর ডাটুরিন পাওয়া যায় হচ্ছে ধুতুরা গাছের পাতা ও ফল থেকে, এবং এটি হচ্ছে হাজল হাজলর ওষুধ তৈরি হয়। এরপরে নিকোটিন হচ্ছে পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে, এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, লাল পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড? তো লাল পিঁপড়ার কামড়ে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড, অপশন বি হলো সঠিক অ্যান্সার।
নেক্সট দেখো আরও কিছু কোন কোন জায়গায় কি কি অ্যাসিড পাওয়া যায় এগুলো আমরাও জেনে নিই, খুব ইম্পর্টেন্ট এগুলো। তো ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে দুধ এবং দইতে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, ম্যালিক অ্যাসিড থাকে আপেল টমেটোতে, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুল আঙুরে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে কমলা লেবুতে, এরপরে ফর্মিক অ্যাসিড থাকে বোলতা মৌমাছি এবং লাল পিঁপড়ার কামড়ে, এরপরে সাইট্রিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড থাকে কমলা বা লেবুতে, আমলকি এবং বা আমলাতে, এরপরে ক্যালসিয়াম অক্সালেট থাকে কচুতে। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে প্রতিবার, যে ক্যালসিয়াম অক্সাইড কোথায় থাকে, কচুতে। এরপরে বিউটারিক অ্যাসিড থাকে মাখনে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভুল? মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি পিটুইটারি, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস, মানবদেহের বৃহত্তম অস্থি ফিমার, মানবদেহের বৃহত্তম গ্রন্থি যকৃৎ। তো এগুলোর মধ্যে কোনটা ভুল? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি পিটুইটারি, এটা ভুল। তো সঠিক অ্যান্সার হচ্ছে বাকিগুলো। তো এখানে এই প্রশ্নের মধ্যে দিয়ে তোমরা আরও 3টা প্রশ্ন হয়ে গেল তোমাদের। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস, মানবদেহের বৃহত্তম অস্থি কি ফিমার, তারপরে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কি হচ্ছে যকৃৎ। নেক্সট প্রশ্ন দেখো, রুটির ভিতরে ফাঁপার জন্য দায়ী কোনটি? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নাকি মিথেন? মিথেন হচ্ছে CH4 হচ্ছে মিথেনের সংকেত। তো রুটির ভেতরে ফাঁপার জন্য দায়ী হচ্ছে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। কারণ রুটি বানাতে আমরা কি ব্যবহার করি, ইস্ট, এবং ইস্ট যখন রুটির মধ্যে ইউজ করা হয় তখন সেই ইস্ট আমাদের যে রুটির যে উপাদানগুলি রয়েছে সেগুলোর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড নির্গত করে, এবং এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে রুটির ভেতরে এই ফাঁপা অংশ তৈরি করার জন্য দায়ী। নেক্সট প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল? 60তম, 61তম, 62তম নাকি 63তম? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। এরপরে দেখো, ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী দ্বারা রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনের জন্য ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়। এর মধ্যে ভারতীয় সংবিধানের ধারা 326 সংশোধনী অন্তর্ভুক্ত ছিল। বিলটি 1989 সালের 28শে মার্চ অনুমোদিত হয়। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তি একসাথে একাধিক রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হতে পারেন সংবিধানের কোন সংশোধনীতে এটা বলা হয়েছে? অর্থাৎ একজন ব্যক্তি একাধিক অর্থাৎ একটির বেশি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে পারেন, এটা কোন সংশোধনীতে বলা হয়েছে? 1950 সালের 5ম সংশোধনীতে, 1956 সালের 7ম সংশোধনীতে, 1960 সালের 10ম সংশোধনীতে নাকি 1961 সালের 11ম সংশোধনীতে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1956 সালে 7ম সংশোধনীতে বলা হয়েছে যে একজন ব্যক্তি একসাথে একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত মুখ্যমন্ত্রীদের মধ্যে কে কোনো একটি ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় দায়িত্বশীল ছিলেন? জ্যোতি বসু, বিজু পট্টনায়ক, পবন সিং চামলিং নাকি শরদ পাওয়ার? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, পবন কুমার চামলিং। ইনি হচ্ছেন সিকিমের মুখ্যমন্ত্রী, পূর্ব মুখ্যমন্ত্রী, এবং তিনি হচ্ছে সব থেকে বেশি সময় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বশীল ছিলেন। এরপরে দেখো, পবন কুমার চামলিং টানা 5বার সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মোট 24 বছরেরও বেশি মেয়াদ পূর্ণ করেছেন, এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপরে দেখো, প্রথমে সব থেকে বেশি দিন মানে বেশিবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন হচ্ছে পবন কুমার চামলিং। দ্বিতীয় স্থানে রয়েছে নবীন পটনায়ক, বর্তমান উড়িষ্যার মুখ্যমন্ত্রী। এরপরে তৃতীয় অবস্থানে রয়েছে জ্যোতি বসু, পশ্চিমবঙ্গ থেকে, 23 বছর। নেক্সট প্রশ্ন, মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মেধা পাটেকর। তো ইনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
চিপকো আন্দোলন, আপ্পিকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন নাকি কোনোটি নয়? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, নর্মদা বাঁচাও আন্দোলন। তো মেধা পাটেকর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে এবং এটি হয়েছিল গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। এর নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায় প্রমুখ। এর মধ্যে অভিনেতা আমির খানও এর সাথে যুক্ত ছিলেন। এর আলোচ্য তথ্য অর্থাৎ এর কিসের জন্য করা হয়েছিল, তো এটা নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবারগুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণের পরিমাপের এককের নাম কি? ডেসিবেল, হার্জ, ন্যানোমিটার নাকি সেন্টিবেল? তো শব্দ দূষণ পরিমাপকের একক হচ্ছে অপশন এ, ডেসিবেল। তো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আহ, শব্দ দূষণ পরিমাপকের ছবি। এরপরে দেখতে পাচ্ছ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে শব্দ দূষণ হিসেবে 65 ডেসিবেলকে উপরে শব্দ সংজ্ঞায়িত করেছে, অর্থাৎ 65 ডেসিবেলের বেশি আওয়াজ করা যাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? 5ই জুন, 21শে মার্চ, 22শে এপ্রিল নাকি 12 জুলাই? তো মনে রাখবে প্রতি বছর 21শে মার্চ তারিখটিকে বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয়। তো 21শে মার্চ 2013 তারিখে হচ্ছে প্রথমবারের মতো আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? গোয়া, কলকাতা, এলাহাবাদ নাকি নিউ দিল্লি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, এলাহাবাদ। তো এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। তো এরপরে দেখো, ভারতের 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশকে প্রমাণ দ্রাঘিমা রেখা হিসাবে গণ্য করা হয়। দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে পুরো দেশের জন্য প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়। এটি ভারতীয় প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের এর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা নাকি যুক্তরাষ্ট্র নাকি ডেনমার্কে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ফ্রান্সের প্যারিসে রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? পাকিস্তান, নেপাল, চীন নাকি শ্রীলঙ্কা? তো ভারতের সব বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে অপশন সি, চীন। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প পরিমাপকারী যন্ত্রটির নাম কি? তো হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ, ব্যারোমিটার নাকি অ্যানিমোমিটার? তো ভূমিকম্প পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে অপশন বি, সিসমোগ্রাফ। তো ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিসমোগ্রাফের ছবি। তো সিসমোগ্রাফে থাকে একটি ঝুলন্ত, এরকম দেখতে পাচ্ছ একটি বলের মতো, আর এখানে কাটা লাগানো থাকে, আর নিচে থাকে একটি পেপার, রোলিং পেপার। এবং ভূমিকম্প যখন হয় তখন এই রোলিং পেপারে গ্রাফ তৈরি হয়, এবং সেই গ্রাফ দেখেই আমরা বুঝতে পারি যে ভূমিকম্প তীব্রতা কতটা। নেক্সট প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরবর্তী অবস্থান অর্থাৎ অপসূর কোন তারিখটিকে বলা হয়? 23শে সেপ্টেম্বর, 4ঠা জুলাই, 3রা জানুয়ারি নাকি 22শে ডিসেম্বর? তো পৃথিবী থেকে সূর্যের দূরবর্তী অবস্থান অর্থাৎ অপসূর তারিখ বলা হয় 4ঠা জুলাই দিনটিকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় তখন তাকে বলা হয় অপসূর অবস্থান। সাধারণত 4ঠা জুলাই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সব থেকে বেশি থাকে। এরপরে দেখো, যেদিন সূর্য এবং পৃথিবীর দূরত্ব সব থেকে কম থাকে তখন তাকে বলা হয় অনুসূর অবস্থান। সাধারণত 3রা জানুয়ারি হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সব থেকে কম থাকে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো তারিখ তোমরা ভালোভাবে মনে রাখবে। তো অপসূর অবস্থান কখন হয়? 4ঠা জুলাই। এবং অনুসূর অবস্থান কবে হয়? 3রা জানুয়ারি। আর অপসূর অবস্থান হচ্ছে দূরত্ব, পৃথিবী সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে, অনুসূর অবস্থানে পৃথিবী সূর্যের দূরত্ব কম থাকে। এগুলো ভালোভাবে মনে রাখবে এই পয়েন্টগুলো। নেক্সট প্রশ্ন, 2011 সালে ভারতে কততম সরকারি জনগণনা হয়েছিল?
12তম, 13তম, 14তম নাকি 15তম? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 15তম। তো 2011 সালে যে সরকারি জনগণনা হয়েছিল সেটা হচ্ছে 15তম জনগণনা। এরপরে দেখো, তো এই জনগণনা যে সেন্সাস 2011 হয়েছিল, এটার স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, এটা হতে পারে যে এটার থিম বা স্লোগান কী ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এবং এখানে সি চন্দ্রমৌলি ওয়াজ দ্য সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া 2011, অর্থাৎ সেন্সাস 2011-তে যে কমিশনার ছিল তার নাম হচ্ছে শ্রী চন্দ্রমৌলি। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিল? 2001, 1992, 1967 নাকি 1987 সাল? তো সুন্দরবন হচ্ছে 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিল। তো ভারতের সর্বশেষ যুক্ত বিশ্ব ঐতিহ্যের স্থান অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম হচ্ছে জয়পুরের প্রাচী শহর। তো এটা সব থেকে লেটেস্ট যে ইউনেস্কো সাইট সেটা হচ্ছে জয়পুরের প্রাচীন শহর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? পাইন, বাইন, বট নাকি শাল? তো পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হচ্ছে অপশন ডি, শাল গাছ। নেক্সট দেখো, আরও কিছু পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দেখে নাও। শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, শিরীষ, বট, অশ্বত্থ, কুসুম, আম, কাঁঠাল প্রভৃতি হচ্ছে পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। এই প্রশ্নটিতে আরেকটি জিনিস তোমরা আপডেট করে নেবে যে ভারতের সর্বশেষ যুক্ত এটা জয়পুর, এটা হবে না। তো এখন যেটা 2023 সালে যেটা নতুনভাবে যুক্ত হয়েছে সেটা হয়ে যাবে শান্তিনিকেতন দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল সেন্টার, হচ্ছে লেটেস্ট অর্থাৎ সর্বশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতন হয়ে যাবে। নেক্সট দেখো, ধূলিকণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়? নক্ষত্র, গ্রহ, ছায়াপথ নাকি মেঘ? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, মেঘ। অর্থাৎ ধূলিকণার গায়ে জলীয় বাষ্প জমে মেঘ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, ভিটামিন এ এর উৎস কোনটি? বাঁধাকপি, গাজর, মূলো নাকি পুঁই? তো ভিটামিন এ এর উৎস হচ্ছে অপশন বি, গাজর। এরপরে দেখো, উদ্ভিদজাত উৎস হলো হলুদ ও সবুজ শাকসবজি, রঙিন ফলমূল। সাধারণত যে শাকসবজি বা ফলের রং যত গাঢ় হয় তাতে ভিটামিন এ এর পরিমাণ তত বেশি হয়। এই পয়েন্টটা ভালোভাবে মনে রাখবে, তাহলেই তোমরা বেশি মনে রাখতে হবে না, শুধু যেসব ফল বা শাকসবজির রং গাঢ় হয় সেই সব ফল বা শাকসবজিতে ভিটামিন এ থাকে। নেক্সট দেখো, শিশুর মাড়ি ফুলে ওঠে রক্তপাত ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে শিশুর মাড়ি ফুলে ওঠে রক্তপাত হচ্ছে, অর্থাৎ সেই শিশুটি হচ্ছে স্কারভি রোগ হয়েছে। আর স্কারভি রোগ হতে নিরাময় করতে আমরা কি করতে পারি? ভিটামিন সি জাতীয় খাবার তাকে দিতে হবে। এবং এখানে অপশনগুলির মধ্যে কোনটাতে ভিটামিন সি পাওয়া যাবে? ভিজা ছোলা, ডিম, পাতিলেবু নাকি গাজরে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, পাতিলেবু। তো পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি, তাই এটা স্কারভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। তো সেই শিশুটিকে পাতিলেবু দিতে হবে। নেক্সট প্রশ্ন, মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ হচ্ছে খাদ্যে আয়োডিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব নাকি লোহার অভাব? তো মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ হচ্ছে লোহার অভাব। খাদ্যের মধ্যে লোহার অভাব থাকলে রক্তাল্পতা হয়। তো রক্তাল্পতার কারণ অনুসন্ধান করলে যে জিনিসগুলি প্রথমেই উঠে আসে তা হলো খাবারের পরিমাণ মতো লোহা, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12-এর অভাব, বেশি বেশি চা কফি পান করা, খাবারের লৌহ শরীরে ঠিকমতো শোষিত না হওয়া, কৃমি সংক্রমণ ইত্যাদি কারণে হচ্ছে আমাদের রক্তাল্পতা হয়। নেক্সট দেখো, নিচের কোন রোগটি ভাইরাসের আক্রমণে হয়? টাইফয়েড, কলেরা, সর্দি কাশি নাকি ইটাই ইটাই? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, সর্দি কাশি হচ্ছে ভাইরাসের আক্রমণের ফলে হয়। তো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলি হচ্ছে
সাধারণ ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা, এইডস এবং ডেঙ্গু। নেক্সট প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রভৃতি হলো একটি জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, খাদ্যবাহিত রোগ নাকি বাহনবাহিত রোগ? তো ইনফ্লুয়েঞ্জা এবং জলবসন্ত হচ্ছে এক প্রকারের বায়ুবাহিত রোগ, অর্থাৎ বায়ু দ্বারা ইনফ্লুয়েঞ্জা এবং জলবসন্ত রোগগুলি হচ্ছে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, জেনেটিক কোড আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? প্রফুল্লচন্দ্র রায়, হরগোবিন্দ খোরানা, ডারউইন নাকি লফ্রে লোভেন? তো জেনেটিক কোড আবিষ্কারের জন্য হচ্ছে হরগোবিন্দ খোরানা, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো হরগোবিন্দ খুরানা ভারতের রায়পুরে জন্মগ্রহণ করেছিলেন, যিনি কৃত্রিম জিন প্রস্তুতকারক প্রথম বিজ্ঞানী ছিলেন। জেনেটিক কোড পাঠোদ্ধারের ক্ষেত্রে তার কাজের জন্য তিনি চিকিৎসা বা বিজ্ঞান বা মেডিসিনে 1968 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা? তো 1968 সালে। নেক্সট প্রশ্ন, এইচআইভি এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হেলথ ইমিউনিটি ভাইরাস নাকি হিউম্যান ইমিউনো ভাইরাস? তো এইচআইভি, মনে রাখবে যে এইচআইভির পুরো কথাটি হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত হয়? এটা তোমাদের আগেও পড়িয়েছিলাম, তো তোমরা জানবে। তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। না না, এটা না, ভুল বললাম। H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড হচ্ছে এমন একটি গ্যাস, সেই গ্যাসের গন্ধ হচ্ছে একদম পচা ডিমের মতো। নেক্সট প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? অডিওমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার নাকি উপরের কোনোটি নয়? তো চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? তো 1856, 1817, 1838 নাকি 1867 সাল? তো হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইন হচ্ছে 1856 সালে প্রণীত হয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন সময় তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করা হয়েছিল। তো হিন্দু বিধবা বিবাহ পুনর্বিবাহিত আইন তাহলে কোন গভর্নর জেনারেলের আমলে করা হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, শ্রবণ ছাড়া কানের অন্যতম প্রধান কাজ কি? দেহ সতেজ রাখা, দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের কার্যক্ষমতা বাড়ানো নাকি কোনোটি নয়? তো শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন নাকি আর্গন? তো মনে রাখবে সব থেকে হালকা গ্যাস হচ্ছে অপশন এ, হাইড্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন, এরপর সব থেকে ভারী গ্যাস কোনটা? যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তোমরা সবসময় তো এই প্রশ্নটাই আসে যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি, এই প্রশ্নটা কিন্তু আসে না যে সব থেকে ভারী গ্যাস কোনটি। তো এটা চলে আসতে পারে, এটা মনে রাখবে যে সব থেকে ভারী গ্যাস হচ্ছে রেডন। নেক্সট প্রশ্ন, দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন? সমতল দর্পণ, অপসারী দর্পণ, উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ? তো দন্ত চিকিৎসকগণ অর্থাৎ দাঁতের চিকিৎসকগণ হচ্ছে সবসময় অবতল দর্পণ ব্যবহার করেন। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক প্রকার অবতল দর্পণ। নেক্সট, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী নাকি মাথাভাঙ্গা নদী? তো মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে হচ্ছে ভাগীরথী নদী, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, অর্থাৎ লোহিত রক্তকণিকা কতদিন পরে নষ্ট হয়ে যায়? 60 দিন, 120 দিন, 180 দিন নাকি 240 দিন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। এরপরে দেখো, এরিথ্রোপোয়েসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে লোহিত রক্তকণিকাগুলি উৎপন্ন হয়। এগুলি পরিপক্ক হতে প্রায় 7 দিন সময় নেয়। তো মানবদেহে লোহিত রক্ত, এই প্রশ্ন আসতে পারে যে লোহিত রক্তকণিকাগুলি কোন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে
উৎপন্ন হয়। তো অ্যান্সার হয়ে যাবে এরিথ্রোপোয়েটিস নামক প্রক্রিয়ার মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।